নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? কথা মতো চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে, যাতে আমরা আজ ঘুরে ঘুরে দেখব আগ্রা ফোর্ট বা বলতে পারেন আগ্রার কেল্লা। ফাইনালি আমাদের তাজমহল দেখা শেষ। এখন বাজে দুপুর 2টো। এখন একটু কিছু লাঞ্চ করে আগ্রা ফোর্টের দিকে রওনা হব। কতটা দেখতে পারবো দেখা যাক। আমরা আগের ভিডিওতেই আপনাদের বলেছিলাম যে তাজমহল দেখার পর আমরা কিছু খেয়ে আগ্রা ফোর্টের দিকে রওনা দেব। তো পৌঁছে গেছিলাম আগ্রা ফোর্টে। তো চলুন দেখা যাক ভিতরে কি কি দেখলাম। আর তার আগে চ্যানেলটির আসন্ন ভিডিওগুলির প্রথমেই নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না। যমুনা নদীর তীরে অবস্থিত এই দুর্গটি তৎকালীন রাজা, সৈন্য সামন্ত এইসবের কাহিনীগুলো মনে করিয়ে দেয়। লাল বেলেপাথরের আবেষ্টনে তৈরি এই দুর্গ বিরোধী রাজ্যের সৈন্যদের আক্রমণ থেকে বাঁচতে ও শাসন কার্য চালাতে মূলত ব্যবহার করা হতো। বর্তমানে এর দূর দূরান্তেও যমুনা নদীর জল নেই, আর আগ্রার কেন্দ্রস্থলে স্থাপিত রয়েছে এই আগ্রা ফোর্ট। এই যে গেট দিয়ে আমরা ঢুকেছি, একে বলা হয় অমর সিং গেট বা লাহোর গেট। এটি ছাড়াও আরেকটি গেট রয়েছে যার নাম হলো দিল্লি গেট, যেটা এখন খোলা রাখা নেই। এই রকম গেট নামকরণের পিছনে বেশ সুন্দর একটা কাহিনী আছে। যোধপুরের সাহসী রাও অমর সিং শাহজাহানের প্রধান কোষাধ্যক্ষ সালাওয়াত খানকে হত্যা করেন ও তারপর ঘোড়া নিয়ে প্রায় 70 ফুট উঁচু দেওয়াল থেকে ঝাঁপ দেন। তাতে ঘোড়াটি মারা যায় ও অমর সিং ধরা পড়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। পরে অমর সিংয়ের এই প্রশংসনীয় সাহসিকতা দেখে এই গেটটির নামকরণ করা হয় অমর সিং দ্বার। টিকিটের কথাটি বলে নিই, এখানে ইন্ডিয়ানসদের জন্য প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে 25 টাকা পার হেড, কিন্তু এখন 50 টাকা পার হেডই ধরে যাবেন। আর ফরেনার্সদের জন্য 650 টাকা। আবার শুক্রবার ভারতীয়দের জন্য 40 টাকা আর ফরেনার্সদের জন্য 600 টাকা। আর 15 বছরের কম বয়সী শিশুদের জন্য কিন্তু কোনো টিকিট কাটতে হবে না। আর টিকিট চেকিংয়ের সময় আইডি কিন্তু একটা রাখবেন, ওরা দেখতে পারে। এর মাঝে একবার যাতায়াতের প্যাকেজের কথাটি বলে নিই। যেহেতু আমরা বৃন্দাবনে থাকাকালীন একদিন সময় করে চলে এসেছিলাম আগ্রাতে এই তাজমহল আর আগ্রা ফোর্টটি দেখব বলে, তো আমরা 4 হুইলার কার ভাড়া করে নিয়েছিলাম, যিনি যাতায়াত বাবদ টোটাল 3500 টাকা নেবেন। মানে গেস্ট হাউস থেকে পিক আপ করে আবার গেস্ট হাউসে ড্রপ করে দেবেন। মুঘল সাম্রাজ্যের রাজকীয় জীবনযাত্রা ও স্থাপত্য ভাস্কর্যের কিছু চোখ ধাঁধানো কারুকার্যের শোকেস হলো এই আগ্রা ফোর্ট। আগ্রা এলে খ্যাতনামা পরিদর্শনের স্থানের মধ্যে অন্যতম হলো এই আগ্রা ফোর্ট। দিওয়ানি আম ও দিওয়ানি খাসের মতো বিভিন্ন হল, জাহাঙ্গীরের প্রাসাদ, খাসমহল, বিশ্রামাগার আরও অনেক কিছুকে ঘিরে রেখেছে এই উঁচু লাল বেলে পাথরে গড়া বড় বড় দেওয়াল, যার প্রতিটি কোণে আপনারা তৎকালীন সময়ের বিভিন্ন ঘটনাবলী তথা ইতিহাসের ছোঁয়া পাবেন, যা কিছুটা শোনা আর কিছুটা পড়া। এই সূত্রে আমি দর্শক বন্ধুদের জানিয়ে দিই যে দিল্লির লাল কেল্লা ও আগ্রা ফোর্ট দুটি আলাদা দুর্গ। লাল পাথরে গড়া হলেও দুটির গল্প কিন্তু আলাদা, তাই মোটেও তথ্যগুলো কিন্তু গোলাবেন না। আর তাছাড়াও আয়তনের দিক থেকে এই আগ্রা ফোর্ট বড়। এই দুর্গের বিশাল প্রবেশদ্বার থেকেই আপনারা কারুকার্যগুলি প্রত্যক্ষ করতে পারবেন। এই দুর্গটিও যেহেতু এতটা বড় একটা প্রেমিস, তাই ঢুকতেই পানীয় জলের ব্যবস্থা রয়েছে। প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ দেওয়ালের ভিতর এই বিরাট কমপ্লেক্সটি আবৃত বা ঘেরা, যার মধ্যে পারস্যিক, হিন্দু ও ইসলামী স্থাপত্যের মিশ্রণ দেখতে পাবেন। এই দুর্গের ইতিহাসও কিন্তু কয়েক শতাব্দী পুরনো। বলা হয় এটি মূলত রাজপুত শাসকদের মালিকানাধীন ছিল। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের পর ইব্রাহিম লোদি এই দুর্গে চলে আসে।
তারপরে মুঘল শাসক বাবর দুর্গটি দখল করে। এরপরে বংশানুক্রমে যখন দুর্গটি আকবরের হাতে আসে তখন দুর্গটি প্রায় ধ্বংসপ্রাপ্ত পরিস্থিতিতে ছিল। তারপরে পুনর্নির্মাণ শুরু হয় 1565 সালে ও 1573 সাল পর্যন্ত চলে। এটিই ছিল আকবরের প্রধান প্রাসাদ তথা কার্যালয়। এরপরে 1638 সালে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হওয়ার আগ পর্যন্ত ছিল এটি মূল কার্যালয়। এরপরে বিভিন্ন ধ্বংসকার্য লুঠের পরে অবশেষে 1983 সালে ইউনেস্কো আগ্রা ফোর্টকে একটি ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত করে। আপনারা জানেন ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের তথ্য অনুসারে এই দুর্গটি 11 শতকে বাদলগড় নামে পরিচিত ছিল, যা শিকারওয়ার রাজপুতের সময় তৈরি করা। লাল ইটের সেই দুর্গ বর্তমানে লাল বেলে পাথরের এই দুর্গে রূপান্তরিত হয়েছে মুঘল যুগে। প্রায় 94 একর জুড়ে তৈরি এই আগ্রা ফোর্টের প্রায় 70% সরকারি তদারকিতে, যেখানে জনগণের কোনো এন্ট্রি নেই। বাকি ভাগটা পর্যটকদের জন্য খুলে সো দেওয়া। বেসিক্যালি লালকেল্লা একটা ওপেন স্পেস, 25 টাকা টিকিট, কিন্তু খুলে ঘুরে দেখার জন্য শুধুমাত্র বড় বড় ইমারত রয়েছে, স্ট্রাকচার রয়েছে, তার মধ্যে অনেকটা পোর্শন আছে যেটা কার্য প্রগতিতে দেখাচ্ছে, মানে ওগুলোতে এখনও কনস্ট্রাকশনাল কাজ চলছে। তো বর্তমান দিনে নভেম্বরে এখনও অনেকটা অংশ আমাদের হাতের নাগালের বাইরে। এখানে সেকশন ওয়াইজ কিছু দেখার মতো জায়গা রয়েছে, যার মধ্যে প্রথমেই আপনারা দেখছেন দেওয়ানি আম, যেখানে আকবরের সময়কাল থেকেই জনগণের সামনে কোনো দোষীর শাস্তি বিচার হতো। এখান দিয়েই দেওয়ানি খাসের দিকে যাওয়া যায় সিঁড়ি দিয়ে, যেটা এখন যাচ্ছি না, পরে কভার করব। ওই সামনের জায়গাটিতে বসতেন রাজা ও পাশে রানীদের নিয়ে। এই স্থানে বসতেন মন্ত্রী মহল। এরপরেই চলে যাচ্ছি অন্দরমহলের দিকে, যেখানে জনসাধারণের সেই সময় প্রবেশ নিষেধ ছিল। এখানে নাকি কাশ্মীর থেকে মাটি এনে বাগান তৈরি করা হতো, আর 16টি ফোয়ারায় গোলাপ জলের ঝর্ণা বইত, তাতে সমস্ত জায়গায় ফুলের গন্ধে মোমো করত। নাম হলো অঙ্গুরিবাগ। সামনে যে সোজাসুজি মহলটি দেখছেন তা হলো খাস মহল, ও দুপাশে শাহজাহানের 2 অবিবাহিত মেয়েদের জন্য মহল তৈরি করা। একটু পরেই সেখানে যাচ্ছি। তার আগেই চলে যাচ্ছি শীষ মহলের দিকে, যেটি বর্তমানে বন্ধ, কারণ এমনিতেই মণিমাণিক্যে গড়া মহলটি লুট করে নেওয়া হয়েছে। তারপরে যা কাজ বেঁচে ছিল সেগুলি নাকি পর্যটকদের মধ্যে অনেকে খুঁটে খুঁটে সুভেনিয়ার হিসেবে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তাই বাঁচাকোচা অবশিষ্টাংশ সংরক্ষণের জন্য বর্তমানে এই শীষ মহল আমাদের চোখের অগোচরে। তাই বন্ধুরা, এই আমাদেরই দেশের সম্পত্তি, দেখুন, হাত দেওয়ার দরকার কিন্তু নেই। এবার চলে যাচ্ছি খাস মহলের পাশের প্রথম মহলটিতে, যেটি তৈরি হয়েছিল শাহজাহানের অবিবাহিত এক মেয়ে রসানারার জন্য। এদের মহলের উপরে যে হলুদ রং দেখছেন তা আগে নাকি সোনা দিয়ে মোড়া ছিল, যা পরে লুট করে নেওয়া হয়েছে। এখন চলে এসেছি মুসাম্মান বুর্জে, যা শাহজাহানের ব্যক্তিগত আবাসস্থল ছিল। সেখানে ঔরঙ্গজেব তাকে গৃহবন্দী দশায় 8 বছর ধরে, অর্থাৎ শাহজাহানের মৃত্যু পর্যন্ত এখানে রেখেছিল। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এটিও আগেই লাল বেলে পাথরে তৈরি ছিল, কিন্তু শাহজাহান তাজমহলের মতো এই স্থানটিকেও সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করানোর ব্যবস্থাপনা করে।
আগ্রা ফোর্টের সবচেয়ে অলংকৃত ভবনগুলির মধ্যে এটি হলো একটি। আর তার পাশেই রয়েছে খাসমহল। এখানে বিভিন্ন দেশ থেকে মূল্যবান রঙিন পাথর এনে দেওয়ালের এই কারুকার্যগুলি অলঙ্করণ করানো। এখানকার জানালা থেকেই শাহজাহান স্ত্রী মুমতাজকে মনে পড়লেই তাজমহলটি দেখে দিন কাটাতেন। আর এখানেই ৮ বছর ধরে ছেলের চাপে গৃহবন্দী থেকে অবশেষে মারা যান। বন্ধুরা, এই দুর্গে তো আমরা আগে তাজমহল দেখে আসছি, তাই পার্থক্যটা খুবই স্পষ্টভাবে বুঝতে পারছি। তাজমহলের সৌন্দর্য চোখ জুড়িয়ে দিলেও শিক্ষণীয় জানার জিনিস ও বিষয় এই আগ্রা ফোর্টে কিন্তু অনেক গুণ বেশি রয়েছে। আর তা হবেই বা না কেন? এই দুর্গ ১৬ শতকের প্রাথমিক ভাগ পর্যন্ত একটা গোটা শাসন কার্যের কেন্দ্রবিন্দু ছিল, সাথে ছিল সেই সময়কার রাজাদের বাসস্থান। এরপরেই রয়েছে খাসমহল। এর সোজাসুজি অঙ্গুরিবাগ দেখা যায়। এর ওপারে স্পষ্টভাবে দেখা যায় তাজমহল। সাদা মার্বেল পাথরে তৈরি এই খাসমহলটি ১৬৩০ থেকে ১৬৪০ সালের মধ্যে তৈরি করা হয়েছিল শাহজাহানের ২ মেয়ে রওশন আরা ও জাহান আরার থাকার জন্য, তাদের বিলাসিতার জন্য। এই রকম এক্সকুইজিট কাজের ওপর সোনার পাত বসানো ছিল, যার জৌলুসে আলো ঠিকরে পড়ত ভেতরে। কিন্তু কালের নিয়মে বিদেশিরা তাও লুট করে নিয়েছে। যেমন ঔরঙ্গজেব বৃন্দাবনে লুট করতে, ধ্বংস করতে মগ্ন হয়েছিল, ঠিক তেমন। এর পাশে ঠিক একই স্টাইলে তৈরি শাহজাহানের আরেকজন প্রিয় মেয়ে জাহান আরার মহল। ইতিহাসে বলা হয় যে এই মেয়ের সঙ্গেই শাহজাহানের খুব ভালো আত্মিক সম্পর্ক ছিল, সেই টিপিক্যাল ফাদার ডটার রিলেশনশিপ আর কি। এই মহলের আকারটি দেখবেন কিছুটা পালকির মতো, হয়তো মেয়েদের বিয়ে হয়নি সেই মর্মার্থে এইরূপ মহল তৈরি করে দেওয়া। এরপরেই পাশে সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছি ওপরে, কিছুটা অন্ধকার গলির মধ্যে দিয়ে পাশে কারাগারও রয়েছে। এখান থেকেই চোখে পড়বে মিনা মসজিদ, যেখানে গৃহবন্দী অবস্থায় ৮ বছর ধরে নামাজ পড়তে আসা হতো শাহজাহানের, কিন্তু এখন এটি কিন্তু পর্যটকদের জন্য বন্ধ রাখা।
সেখান থেকে সোজা এগিয়ে গেলেই এই যে প্রশস্ত প্রাঙ্গণটি সবুজায়নে ঢাকা দেখতে পাচ্ছেন, সেটি হলো জিনানা মিনা বাজার। সেখানে প্রতি শুক্রবার বাজার বসত, যেখানে শুধুমাত্র মহলের মহিলারা আর রাজা থাকতেন, আনন্দ ফুর্তি কেনাকাটা এইসব করতেন। এখন এই যে সামনে স্ট্রাকচারটি দেখছেন, তা হলো দেওয়ানি খাস, যা নিচের দেওয়ানি আম থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে আসা যায়। আপনাদের বলেছিলাম পরে দেখাবো, চলে এসেছি দেখাতে। এখানে রাজা তার মন্ত্রী সমুদায়ের সাথে রাজ্য চালাবার বিভিন্ন গোপন পরামর্শ আলাপ আলোচনা করতেন। এখানকার পাশেও রয়েছে অনেক বসার বেদি, যাতে দাবা খেলা, বাইরে বসে কিছুটা সময় কাটানো ইত্যাদি হতো। এখানকার সাদা মার্বেল পাথরের ওপর কাজ, বিভিন্ন রঙিন অলঙ্করণও আপনাদের চোখে পড়বে। এখন নেমে এসেছি নিচে খাস মহল ধরে, পাশের পথ ধরে নতুন কয়েকটা জিনিস দেখতে, যেখানে সামনেই বন্ধ দরজার ধূসর কাচের ভিতর দেখলাম কিছু পুরনো ভগ্নপ্রায় দরজা আর অন্যান্য স্থাপত্যকলার নিদর্শন। এরপরে আরও ভিতরে দেখলাম আরও কিছু কারাগার, আর তারপর বাবরের বাবরি। সেখান থেকে বেরিয়ে আমরা আজকের এই ট্যুরে চলে এসেছি লাস্ট ডেস্টিনেশনে, যা হলো জাহাঙ্গীর মহল। এই মহলটিতে জাহাঙ্গীর তার স্ত্রী ও তাদের দাসীদের নিয়ে থাকতেন। ভিতরে বিলাসিতার বিভিন্ন কক্ষ রয়েছে। লাল পাথরে গড়া এই মহলটির আর্কিটেকচারে হিন্দু ও ইসলামীয় শৈলী দেখতে পাবেন। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে জাহাঙ্গীর মহল নাম হলেও এটি আকবর তৈরি করিয়েছিলেন, এবং আগ্রা ফোর্টের সবচেয়ে বড় বিল্ডিং এটি। এর উল্টো দিকে রয়েছে একটা বড় পাথরের খোদাই করা বাথটাব, যাতে জাহাঙ্গীরের স্নান হতো। এর এই ডিজাইনের ফাঁকে স্বর্ণখচিত ছিল, যেটাও লুট করে নেওয়া হয়েছে। পড়ে আছে শুধু এই পাথরের নমুনা ও নিশানা। ফাইনালি লালকেল্লা থেকে ফিরে যাচ্ছি, খুব টায়ার্ড। বন্ধুরা, এই ছিল আমাদের আগ্রা ফোর্টের ট্যুর। প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগবে কভার করতে, আর পায়ে কিন্তু অবশ্যই জোর রাখতে হবে। আগ্রার একদিনের ট্যুর আমাদের এখানেই শেষ। ভিডিওটি ভালো আর ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আগ্রা ট্যুরের এই সিরিজটি, এই যাত্রায় এখানেই শেষ করছি। পরে নতুন আরেকটি ডেস্টিনেশন নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আপনারা সঙ্গে থাকবেন। এবারের জন্য আসি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।